ফারিসের সেই গম্ভীর ধমকটা যেন রিবানের জমে যাওয়া শিরদাঁড়া বিদ্যুতের মতো ঘিরে গেল। সে আর এক মুহূর্ত নষ্ট করলো না। রিবা ঠান্ডা হাতে মুঠোটা নিজের হাতের ভেতর শক্ত করে চেপে ধরে ছুট লাগালো। রিবার তখন যেন এক জীবন্ত পুতুল, কোনো বোধশক্তি অবশিষ্ট নেই তার মধ্যে। তার শরীরটা থরথর করে কাঁপছে, চোখের জল চোখের কোণে শুকিয়ে পাথরের মতো জমে গেছে। মনে হচ্ছে ফারিসের সে শীতল রিভলভারের স্পর্শ আর ওর ওই বিস্ফোরিত শ্রাহনি এখনো রিবার বুকের উপর দগদগ করছে, ঠিক যেন একটা দগদগে ক্ষত। ফ্ল্যাশব্যাক, সেদিন বন্ধুদের সাথে আড্ডার ঝলে বিয়ন্ড বুফেতে গিয়েছিল ফারিস। খাবার টেবিল হাসাহাসির মাঝখানে হঠাৎ পরিচিত এক কান্নার শব্দ ওর কানে এসে ধাক্কা খেলো। পেছনে চমকে ফিরে তাকাতে ফারিসের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য ধক করে উঠে থেমে গেল। দেখলো রিবা গালে হাত দিয়ে অবুঝের মতো দাঁড়িয়ে আছে, আর সামনে থেকে সাহাবীর আঙুল উঁচিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যের দাপট দেখে বেরিয়ে যাচ্ছে। সাহাবীরের সঙ্গে রিবাকে এই অবস্থায় দেখাটা ফারিসের কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতন। এমনটা সে দুঃস্বপ্নেও ভাবিনি। নিজের ভেতরকার জ্বালাটুকু চেপে ধরে সে একজন ওয়েটারকে ডেকে কারণ জানতে চাইল। ওয়েটার তাকে রেস্টুরেন্টে বুক করার কারণটা জানালো। ঘটনাটা শোনার পর ফারিস স্থবির হয়ে চেয়ারে বসে পড়ল। তার এই মেয়েটার প্রতি টানটা কোনো ক্ষণিকের মোহ ছিল না। সে 14 বছর বয়স সেই চঞ্চল রিভাকে লন্ডনের এক বিকেলে দেখার পর থেকে ফারিসের হৃদয়ের গহীনে এক অদ্ভুত ভালো লাগা জন্ম হয়েছিল। সেই সময় থেকে আজ এই পর্যন্ত 1000 মাইলের দূরত্ব থেকেও সে রিভাকে সব বিপদ থেকে আগলে রেখেছে। বারবার নিজেকে বুঝিয়েছে, নিজের মনকে শাসন করেছে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের এই তীব্র আবেগ একটা কিশোরীর জন্য মানায় না। কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়ে একদিন রায়দা শেখের সামনে দাঁড়িয়ে সরাসরি রিভাকে চেয়েই বসলো ফারিস। তিনি প্রথমে অবাক হয়ে তাকিয়েছিলেন, কিন্তু ভাতিজার সেই চোখে অমোঘ পাগলামি আর জেদ দেখে শেষ পর্যন্ত কথা দিয়েছিলেন রিভার 18 বছর পূর্ণ হলেই তাকে ফারিসের হাতে তুলে দেবেন তিনি। এই পুরো ঘটনাটা রিভা ছাড়া বাড়ির সবাই জানতো, কিন্তু ফারিসের কাছে রিভার মানে তার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। যে মেয়েটিকে সে বছরের পর বছর আগলে রেখেছে, তাকে চোখের সামনে অন্য কারো হতে দেখা তার পক্ষে অসম্ভব ছিল। ফারিস একটু অন্য ধাতুতে গড়া মানুষ। তার নিজের জিনিসকে সে প্রয়োজনে ছিনিয়ে নিতে জানে, তবু অন্যের হতে দেওয়ার মতো দুর্বলতা তার নেই। সে জানে রিভা শুধু তার। রাত যখন প্রায় 12টার কাছা কাটা ছুঁই পুকুর ঘাটের নিস্তব্ধতাকে চিরে বসে আছে সৌহার্দ্য আর ফারিস। মাঝখানে বাতাসে যেন আগুনের হালকা, পুকুরের হিমশীতল জলে বুক পর্যন্ত ডুবিয়ে দাঁড়িয়ে আছে রিভান। শীত আর ভয়ে তার শরীর কাঁপছে। দুই কান ধরে দাঁড়িয়ে আছে চরম অসহায়ত্বর এক প্রতিচ্ছবি হয়ে। সৌহার্দ্যর দু চোখ দিয়ে যেন আগুনের হালকা বেরিয়ে আসছে, আর ফারিস সে ভেতরে ভেতরে শিউরিয়ে মুখে তার পাথরের মতন কঠিন ভাব। অনেকক্ষণ পর সেই জমাট বাঁধা নীরবতা চিরে সৌহার্দ্যর গমগমে কণ্ঠস্বর শোনা গেল, যা রাতে নিস্তব্ধতায় বজ্রের পাথর মতো শোনালো। কেন করলি এমন? অ্যান্সার মি ড্যাম ইট। ফারিস শান্ত অথচ তীব্র কণ্ঠে জবাব দিল, আই লাভ হার। সৌহার্দ্যর চোখে তখন রাগের আগ্নেয়গিরি। সে জ্বলে উঠে বলল, ভালোবাসার মানে বুঝিস তুই? এই বাচ্চা মেয়েটার ওপর দিয়ে কে যাচ্ছে একবার ভেবে দেখেছিস? ওর মানসিক অবস্থা কি তা কি তোর ধারণা আছে? ফারিসের চোখের কোণে ক্রোধের আগুন দাও দাও করে জ্বলে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, ওতে দশ চেপে হিসি বলল, এত নাটক না করে সরাসরি বল না, বন্ধুর জন্য তোর জান চলে যাচ্ছে। সৌহার্দ্য তখন হতাশায় মাথা নাড়ল, বিরক্তির সাথে ফারিসের দিকে তাকিয়ে বলল, এভরি টাইম ওকে নিয়ে জেলাস হওয়ার কারণটা বলবি? ফারিস আর কোনো শব্দ উচ্চারণ করলই না। তার সমস্ত শরীর রাগে আর বিরক্তিতে থরথর করে করছিল। সৌহার্দ্যের সামনে থেকে উঠে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে সে রাতের অন্ধকারের সাথে মিলে গেল। ওইদিকে রিভান তখনও পুকুরের জলে অর্ধেক ডুবে সৌহার্দ্যের দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখে দিয়ে একটা কথা বের হচ্ছে না, যেন আতঙ্কে তার কণ্ঠনালী শুকিয়ে পাথর হয়ে গেছে। সৌহার্দ্য এবার বিরক্তিতে চোখ নামে রিভানের দিকে তাকালো। ধমকে সুরে গর্জে উঠল সে, আউট ইডিয়েট। ওই একটা ধমক যেন রিভানের জন্য মুক্তির পরোয়ানা হয়ে এলো। হাঁপ ছেড়ে বাঁচল সে, আর এক মুহূর্ত দাঁড়ালো না। চলমলে পায় জল থেকে উঠে কোনো মতে নিজের প্রাণ নিয়ে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। ঘুমের রেশ রিধি চোখে নেই।
বিছানায় এপাশ ওপাশ করতে করতে হাঁপিয়ে উঠেছিল সে। শেষমেশ ফোনটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে আসতে থমকে গেল সে। পুকুর ঘাটে খুঁটিতে হেলান দিয়ে উদাস ভঙ্গিতে সিগারেট ফুঁকছে সৌহার্দ। হৃদি স্থবির হয়ে তাকিয়ে রইল। সৌহার্দকে কোনো দিন সিগারেট খেতে দেখেনি সে। এই গম্ভীর মানুষটার মধ্যে এমন এক অন্ধকার নেশার ছোঁয়া আছে। ভাবতে হৃদির বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। ঠিক তখনই নিস্তব্ধতাকে ভেঙে ভেসে এলো সৌহার্দের গভীর কণ্ঠস্বর। এত রাতে কে চাই এখানে? হৃদি এক পা এগিয়ে এসে কিছুটা ইতস্তত পায় সৌহার্দের পাশে বসলো। জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলা, ছি, অসভ্য লোক, আপনার এত বাজে অভ্যাসও আছে? সৌহার্দ ফ্রিকুচকে হৃদির দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতে অদ্ভুত এক যন্ত্রণা আর তীব্র আরতি। সে দোয়ার কুণ্ডলি ছেড়ে ধীরে স্বরে পড়ল, তো বিয়ে করলাম 4 বছর হলো, এখনো পর্যন্ত বউয়ের কাছে যাওয়া তো দূর, একটা চুমু পর্যন্ত খেতে পারলাম না, তাই বিকল্প হিসেবে সিগারেট খাচ্ছে। হৃদি নাক মুখ কুচকে বলল, অসভ্য লুচ্চা ডাক্তার, আপনার সাথে কথা বলাই বেকার, ধুর। বলে সে উঠে চলে যেতে নিল। ঠিক তখনই সৌহার্দর হাতের হ্যাচকা টানে হৃদি তার কোলে আশ্রয় পড়ল। সৌহার্দর শক্ত বাহু হৃদির কোমর জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। দুজনের ঠোঁটের মাঝে এখন আর কোনো ব্যবধান নেই, হালকা একটা দূরত্ব যা আগুনের শিখার মতো উত্তপ্ত। হৃদি শ্বাসের অবশ হয়ে আসছে। ভয় আর তীব্র লজ্জা এসে থরথর করে কাঁপছে। চোখ মুখ খিচে মিনমিনি গলায় তুলতাতে তুলতাতে বলল সে, কি 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 করছেন, ছাড়ুন। সৌহার্দ যেন কোনো এক ঘোর রাগা নেশায় ডুবে আছে। হৃদি আরো কাছে মুখ নিয়ে ছোটে ঠোঁট ছুঁয়ে নিশালো কণ্ঠে ফিসফিসিয়ে উঠল। আই ক্যান কিস ইউর স্ট্রবেরি লিপস। হৃদি শিউরে উঠল। সে কাঁপা কাঁপা ছোচে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে বলল, লুচ্চা ডাক্তার, আপনি একটু আগে সিগারেট খেয়েছেন, আমি জীবনেও সিগারেট পোড়া ছোটে চুমু খাবো না। সৌহার্দ সেই কথায় সুক্ষেপ করল না, বরং আরো তীব্রভাবে হৃদিকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, প্লিজ জন, লেট মি গিভ ইউ আ কিস, মাই প্রিন্সেস মম। প্রিন্সেস মম সম্বোধনটা কানে যেতেই বিকালের কথাটা হৃদির মাথায় বিদ্যুতের মতোই খেলে গেল। রাগে গজগজ করে হৃদি বলে উঠল, ধান্দাবাজ লোক, বাকি সময় আলু পটলের আম্মু, আর চুমু খাওয়ার সময় প্রিন্সেসের আম্মু। সরেন অসভ্য ডাক্তার কোথাকার। বলে হৃদি দুই হাতে সৌহার্দের বুকে জোরে দিয়ে নিজেকে ঠেলে দূরে সরিয়ে দিল। এমন একটা তীব্র রোমান্টিক মুহূর্ত হৃদির এই ঝটকায় ভেঙে চুরমার হয়ে গেল। সৌহার্দের চোখ মুখে রাগে রক্তিম হয়ে উঠল। সে অবজ্ঞার সাথে হৃদিকে সরিয়ে দিয়ে তাতে তৎ চেপে গর্জে উঠল, স্টুপিড মহিলা, তোমার কি জন্মই হয়েছে আমার মোড়ের 12টা বাজানোর জন্য? গেট আউট অফ মাই সাইট। বলে নিজেই দোপাদপ পায় অন্ধকারের দিকে চলে গেল। হৃদি তার চলে যাওয়ার পথের দিকে তাকে রাগে গাল ফুলে ভেঙচি কেচে বিড়বিড় করে বলে উঠল, লুচ্চা লোক, শুধু ধান্দাবাজি। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে গেছে 3টি দীর্ঘ মাস, কিন্তু সময়ের এই স্রোত কারোর জীবনে কোনো শান্তি বা পরিবর্তন নিয়ে আসেনি, বরং ফারিস, রিভা এবং সৌহার্দ্য রীতির সম্পর্কে দূরত্বটা বেড়েছে কয়েক গুণ। যেন দীর্ঘদিনের জমানো ক্ষোভ আর অভিমান পাহাড় সম দেয়াল হয়ে দাঁড়িয়েছে। সেদিন সকালে ঘুম থেকে উঠে হৃদি সোজা গিয়ে দাঁড়ালো সারহান চৌধুরী আর সায়দা চৌধুরীর সামনে। স্থির শান্ত গলায় সে জানিয়ে দিল, আমি সৌহার্দের সাথে কথা বলতে চাই না, বিচ্ছেদ চাই। কথাটা শোনার পর পুরো ঘর যেন জমে বরফ হয়ে গেল। সারহান চৌধুরী আর সায়দা চৌধুরী স্তব্ধ হয়ে হৃদির দিকে তাকিয়ে রইলেন। এমনটা তারা কল্পনাও করেননি। এর আগে কত ঝড় বয়ে গেছে তাদের জীবনে, তখনও তো হৃদি কখনো এমন কথা বলেনি। বরং সারহান চৌধুরী যখন এক সময় নিজ থেকেই তাদের বিচ্ছেদের প্রসঙ্গ তুলেছিলেন, হৃদি তখন সায় দেয়নি। অথচ আজ যখন সৌহার্দ্য কিছুটা হলো নিজের আচরণে সংযত হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই হৃদি এই হঠাৎ সিদ্ধান্তে তারা কেউ কোনো কুলকিনারা খুঁজেই পেল না। রায়দা শেখ অনেক সাধনা করলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু হৃদির একটা কথা, সে সৌহার্দ্যর সাথে কিছুতেই থাকবে না, ডিভোর্স দেবে। সারহান চৌধুরী এক প্রকার অসহায় হয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হোক, তারপর দেখব। কিন্তু হৃদির কণ্ঠ ছিল অচল ও পাথরের মতো কঠোর। সে কিছুতেই সৌহার্দ্যর সাথে থাকবেই না। এদিকে সকাল থেকে রিবার কান্না আর চিৎকার যেন আকাশে বাতাস ভারী হয়ে উঠেছে। তারও একই জেদ, এ বাড়িতে সে আর থাকবেই না। পরিস্থিতির চাপে রায়দা শেখ অনেকটা বিরক্ত হয়ে 2 মেয়েকে নিয়ে চট্টগ্রামের নিজের শ্বশুর বাড়িতে ফিরে গেলেন। কিন্তু সেখানে যাওয়ার পর হৃদির মনও গলল না।
তাকে কোনোভাবে শান্ত করতে না পেরে শেষমেশ অনেক কাঠখড় পুড়িয়ে ঢাকা থেকে চট্টগ্রাম রিদির ট্রান্সফার করিয়ে নেওয়া হলো। ভাগ্য ভালো যে একটা পথ খালি ছিল। ফ্ল্যাশব্যাক। সোহাতর আগে কচকচ করতে করতে চলে যাওয়ার পর রীতি হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল, যেন বুকের ভেতর জমানো সব মেঘ সরে গিয়ে এক মুঠো রোদ এসে পড়েছে। সৌহার্দ্য রাগী মুখভঙ্গি নকল করে সে নিজেই বলল। স্টুপিড মহিলা। তারপর মুখটা বাঁকে ঘরের ভিতর পা বাড়লো, কিন্তু অদ্ভুত এক অনুভূতি বুকের ভেতরটা কেন জানি শান্ত হয়ে আসছে। অকারণেই গালে রক্তিম আভা ছড়িয়ে পড়েছে। বারবার চোখের সামনে ভেসে উঠেছে ঠিক কয়েক মিনিট আগের সেই মুহূর্তগুলো। সৌহার্দ্যর ওই উত্তপ্ত স্পর্শ আর নিবিড় চাহনি সব মিলে রিধির মুখটা যেন টমেটোর মতো লাল হয়ে উঠল। লজ্জায় নিজে দুই হাতে মুখ ঢেকে সে কখন যে ঘুমে দেশে হারিয়ে গেল নিজেও জানে না। সকাল প্রায় 9টা। বিয়ে বাড়ির এলাহি কাণ্ড কারখানা আর হইচয় শব্দে রিধির ঘুম ভাঙলো। প্রতিদিনের অভ্যাস মতো বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিন অন করতেই তার হাজার অবশ হয়ে এলো। যা দেখলো তাতে রিধি মুহূর্তের মধ্যেই পাথর হয়ে গেল। বুকটা ধক করে উঠলো, যেন দম বন্ধ হয়ে আসছে। সে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। বিছানায় রিধি স্তব্ধ হয়ে বসে এলো, শরীরটা কাঁপছে। একরাশ ঘৃণা আর তীব্র অভিমানে সে মোবাইলটা থেকে চোখ সরিয়ে নিল। চোখের পানি মুছে কোনো মতে চলমলে পায়ে উঠে সে সারান চৌধুরীর দিকে পা বাড়ালো। দরজা আলতো টোকা দিতে সারান চৌধুরী দরজা খুলে দিলেন। রিধির ফ্যাকাশে আর বিধ্বস্ত মুখের থেকে তিনি চিন্তিত হয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, এত সকালে মামুনি, কোনো সমস্যা হয়েছে? রিধি শ্বশুরের চোখের দিকে তাকাতে তার কণ্ঠস্বর কান্নায় রুদ্ধ হয়ে এলো। সে মিনমিনিয়ে গলায় বলল, আব্বু, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। রিধির বিধ্বস্ত চেহারা দেখে সারান চৌধুরী ফ্রিকুচকে গেল। তিনি চিন্তিত মুখে মেয়েকে ভেতরে নিয়ে বসালেন। ঠিক সেই মুহূর্তে নাস্তা খাওয়ার জন্য ডাকতে এসে রায়দা শেখ রিধির অবস্থা দেখে থমকে দাঁড়ালেন। তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে? আমার মেয়ের মুখটা এত মলিন কেন? কি হয়েছে বলো তো খালামণিকে। রিধি ওনাদের চোখের দিকে সরাসরি তাকাতে পারছিল না। কোনো মতে আমতা আমতা করে কাঁপা কাঁপা গলায় সে বলে উঠল, আমি ওনার সাথে আর থাকতে চাই না, প্লিজ, আমি ডিভোর্স চাই। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমে থেকে বেরিয়ে শাহেদা চৌধুরী দরজার কাছেই থমকে দাঁড়িয়ে গেলেন। রিধির মুখে এই আকস্মিক বিচ্ছেদের কথা শুনে তার পায়ের নিচের মাটি সরে গেল যেন। শাহেদা চৌধুরী প্রায় দৌড়ে এসে রিধির পাশে বসল। রিধি ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা দুশ্চিন্তায় মোচড় দিয়ে উঠল। কাঁপা কাঁপা গলায় তিনি জিজ্ঞেস করলেন, দিদি কি বলছিস এসব মা? তোর মাথা ঠিক আছে তো? কি হয়েছে আম্মুকে খুলে বলতো। ওনার কণ্ঠস্বরে সে মমতাটুকু সহ্য করতে পারল না। রীতির বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আর পরক্ষণে কান্না ভেঙে পড়ল। সে হিচকি তুলে শাড়ির আঁচলে চোখ মুছে অস্ফুট স্বরে বলল, প্লিজ আব্বু, আমি আর ওনার সাথে থাকতে চাই না। ঘরের বাতাস যেন এক নিমিষেই ভারী হয়ে গেল। রায়দা শেখ আর শাহেদা চৌধুরী স্তব্ধ হয়ে রীতির দিকে তাকিয়ে রইলেন। সারহান চৌধুরী নির্বাক দৃষ্টিতে রীতির অশ্রুসিক্ত মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, তুমি শিওর তো মা? নিজের আবেগের বসে ভুল কোনো সিদ্ধান্ত নিচ্ছ না তো? রীতি কোনো উত্তর দিল না। তার নীরবতায় জানিয়ে দিল তার সিদ্ধান্তে সে অটল। সৌহার্দ্যর সাথে কোনো অবস্থাতেই সে আর সংসার করবে না। সারহান চৌধুরী আর কোনো কথা বাড়লেন না, কঠিন স্বরে বললেন, ঠিক আছে, বিয়েটা শেষ হোক, আমি উকিলের সাথে কথা বলছি। রীতি শুধু মাথা নেড়ে সায় দিল, কিন্তু তার চোখে মুখে ঘৃণা। সে সৌহার্দ্যর ছায়াটুকু আর সহ্য করতে পারছে না। রায়দা শেখ রীতিকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো রিফা। রায়দা বিরক্তিতে কপাল কুঁচকে মেয়ের দিকে তাকালেন। তোর আবার কি হলো রিফা? রিফা নাক টেনে ফোপাতে ফোপাতে বলল, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব আম্মু। এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, আমি এই শহরেই থাকবো না। রায়দা শেখ যেন পাথরের মূর্তির মতো জমে গেলেন। একই সাথে দুই মেয়ের এমন হঠকারী সিদ্ধান্তে তিনি দিশেহারা। দুইজনকে শান্ত করার শত চেষ্টা করে যখন রিভার জেদ ভাঙল না, তখন রায়দা শেখ হার মানলেন। ক্লান্ত কণ্ঠে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যদি থাকতেই না চাস তবে জামা কাপড় গুছিয়ে নে, বিকেলে আমরা চট্টগ্রাম চলে যাব। আমি ভাইজানের সাথে কথা বলে আসছি। সকাল পেরিয়ে তখন ভর দুপুর। সোহাদ রাতে হাসপাতালে চলে গিয়েছিল এমার্জেন্সি ঢাকায় আসায়। সবে মাত্র খন্দকার বাড়ি ফেল। বউটা কেঁদে কেঁদে খুঁজছে, অথচ কোথাও সেই স্টুপিড মেয়েটার দেখা নেই। এক প্রকার বিরক্ত হয়ে সে হৃদির রুমে ঢুকে গেল। ঢুকতেই দেখলো তার বউ কোরবানি জড়িয়ে ধরে
কাত হয়ে শুয়ে আছে। সুহার্দ সেই দৃশ্যের দিকে তাকে নাক মুখ কুচকে ফিফি করে বলল, স্টুপিডটাকে এখনো নিজের বুকে নিয়ে ঘুমাতে পারলাম না। আরেক স্টুপিড কোলবারে শেষে ভাগ বসালো। বলে সে রিদির দিকে এগিয়ে গিয়ে পাশে বসলো। ঝুঁকে যে না তার হাতটা ধরতে যাবে অমনি রিদি ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিয়ে উঠে বসলো। রিদির সারা শরীর রাগে যেন জ্বলে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে আছে। সৌহার্দের দিকে তাকিয়ে সে গর্জে উঠে বলল। আমায় দূরে সরুন। সৌহার্দ রিদির কথাকে পাত্তা না দিয়ে একটু এগিয়ে গিয়ে শিকুচকে বললাম। হোয়াট হ্যাপেন্ড? রেগে আছো কেন? বলে সে আবার রিদিকের কাছে টেনে নিতে গেলে রিদি তখন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সৌহার্দর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। কাঁপতে কাঁপতে সে চিৎকার করে উঠল। ডেয়ার টু টাচ মি, একদম ছবেন না আমায়, চরিত্রহীন পুরুষ। সৌহার্দর চোখ মুখ রাগে রক্তবর্ণ হয়ে গেল। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে সামনে টেবিলটা লাথি মারল। বিকট শব্দে কেঁপে উঠল ঘরটা। সে গর্জে উঠে বলল, কি মনে করিস তুই নিজেকে? তোকে স্পর্শ না করলে সৌহার্দ চৌধুরী বাল ছেড়ে যাবে? একটা কিস করতে চেয়েছে বলে চরিত্রহীন হয়ে গেলাম? স্টুপিড মহিলা, লাগবে না আমার তোকে। বলে সে রাগে হনহন করে বেরিয়ে গেল। রীতি শুধু সেই দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন কান্নার চেয়েও বড় এক তীব্র ঘৃণা। সেদিন রুম থেকে বের হয়ে সৌহার্দ সোজা খন্দকার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপর কেটে গেছে দীর্ঘ 3 মাস। সৌহার্দ সেদিন কোনো একটা জরুরি কাজে প্রয়োজনে লন্ডন গিয়েছিল। যদিও যাওয়ার কথা আগে থেকে ছিল এবং ফ্লাইটও তৈরি ছিল, রাগে কাউকে বলেও যায়নি। গভীর রাতে বাড়ি ফিরল সৌহার্দ। দীর্ঘ সফরে ক্লান্তি শৈলে ভর করেছিল, তাই বাড়ি ফিরে ঘুমের অতলে তলিয়ে গিয়েছিল সে। কিন্তু পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল, তার চোখ দুটি যেন অস্থির হয়ে সারা বাড়িতে রীতিকে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু পুরুষালী ইগো, তার সেই চিরচারিত জেদ তাকে বাধা দিল কারো কাছে কিছু জিজ্ঞেস করতে। সারাদিন সে পুরো বাড়িতে রীতির ছায়া খুঁজেছে, খাওয়ার টেবিল থেকে শুরু করে বারান্দার প্রতিটি কোণে। তার তীক্ষ্ণ নজর রীতির রুমেও গিয়ে না পেয়ে ফিরে এসেছে। অপেক্ষায় বসে যেন কেউ ডাকলে সে তৎক্ষণাৎ ছুটে সেখানে যাবে, অথচ যার টানে সে আজ এতটা ব্যাকুল হয়ে ফিরেছে তাকে কোথাও দেখা গেল না। রীতি যেন বাড়িতে বাতাস থেকে মুছে গেছে। ড্রয়িং রুমে বসে অসহ্য 2 ঘন্টা কাটলো তার। বাড়ির কেউ যেন নিজে থেকে তাকে কিছু বলবে সেই সৌজন্য যেন আজ কারণে। অবশেষে দোজের বাদ ভাঙল সৌহার্দর। রাগে গজগজ করতে করতে সে সোজা উঠে গেল সারান চৌধুরীর রুমে। সারান চৌধুরী তখন রকিং চেয়ারে বসে বই পড়ায় মগ্ন। ছেলে উপস্থিতির চশমার ফাঁক দিয়ে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে পরও তাকালেন। পরক্ষণেই কোনো হেলদোল ছাড়াই দৃষ্টি ফিরিয়ে নিলেন বইয়ের পাতায়। বাবার এমন শীতল আচরণে সৌদ রাগ যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। তাতে দত চেপে কাপা গলায় প্রশ্ন করল, আমার বউ কোথায়? সারান চৌধুরী শান্ত গলায় উত্তর দিলেন, তোমার বউ কোথায় সেটা তোমার জানার কথা নয়। এই নির্লিপ্ত উত্তর যেন আগুনে ঘি ঢালো। সৌহার্দ কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলা, তুমি এগুলো সব ওকে দিয়ে করাচ্ছ তাই না? ওকে যা ইচ্ছে করতে বলো, আই ডোন্ট কেয়ার। ওকে ফিরে আনতে আমি আর শেখদের বাড়ি যাব না। ওর যেখানে খুশি যতদিন ইচ্ছা থাকুক। কথাটা বলে সে ঝড়ের বেগে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই পেছন থেকে সারান চৌধুরী গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ও ঢাকার বাইরে আছে। আর শোনো, তোমার জন্য একটা উপহার রেখে গেছে ও, তোমার ড্রয়ারে রাখা আছে, দেখে নিও, তোমার পছন্দ হবে আশা করি। কথাটা বলে উনিও পুনরায় বইয়ের পাতায় চোখ ডুবিয়ে দিলেন। সৌহার্দ বাবার দিকে এক মুহূর্ত বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল। বাবার রুম থেকে বেরিয়ে সৌহার্দ আর কোনো দিকেই তাকালো না। ঝড়ের বেগে নিজের রুমে ঢুকে সজোরে ড্রয়ার টান দিয়ে খুলল। ড্রয়ারের ভেতরে রাখা একটা সাদা খাম তার চোখে পড়ল। সুকুচকে অদ্ভুত এক অস্বস্তি নিয়ে খামটা হাতে নিল। খামটা খোলার সময় তার আঙুলগুলো সামান্য কাঁপছিল, কিন্তু ভেতরে চোখ পড়তেই তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। চল শক্ত হয়ে উঠল তার, কপালের রগগুলো ফুলে উঠল রাগে। খামের ভিতরে থাকা ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। নিচের দিকে চোখ যেতে দেখলো সেখানে অত্যন্ত পরিপাটি আর গুটি গুটি অক্ষরে রিধিতা নামের স্বাক্ষর ঝলঝল করছে। নিজের অস্তিত্ব যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। সৌহার্দর এতদিনের অভিমান, জেদ আর ইগো মুহূর্তের মধ্যে ঘৃণায় রূপ নিল। ডিভোর্স পেপারটা শক্ত করে মুচড়ে ধরে সে যাতে দত চেপে ফিরফির করে উঠল। ওকে ফাইন মিসেস রিদিতা খান, অ্যাজ ইউর উইশ। আমার জীবন থেকে বিদায় নেওয়ার এতই যখন শখ, তবে তাই হোক। চট্টগ্রামের পাহাড়ি সকাল, জানলার পর্দা চুইয়ে ভোরের মৃদু আলো এসে পড়েছে রীতির চোখের পাতায়।
দূর পাহাড়ে ঝর্ণার অস্ফুট গুঞ্জন আর পাখির কলকাকলিতে ভাঙলো তার ঘুম। বালিশের পাশে রাখা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো সকাল 7টা। গত কয়েকটা দিন রীতির জন্য ছিল দুঃস্বপ্নের মতন, তাই আজ ঘুম ভাঙার পরও বুকের উপর যেন এক পাথর চাপা ভারী কষ্ট অনুভব করলো সে। এখানে আসার পর থেকে রীতির সকালের নিয়ম হলো ছাদে যাওয়া। 8তলার ছাদ থেকে ভোরে চট্টগ্রামকে অপূর্ব লাগে, আর ভোরের ঠান্ডা বাতাস যেন মুহূর্তেই মনের ভেতরে সব জমানো বিষাদ ধুয়ে মুছে দিতেছে। আজও পা চিপে চিপে ছাদে গিয়ে রীতি দাঁড়ালো, কিন্তু চারপাশটা ভালো করে চোখ বুলাতে গিয়ে থমকে গেল সে। পাশের ছাদে ব্যায়াম করছে সৌহার্দ্য। রীতির মনে হলো সে ভুল দেখছে। চোখের পাতায় কয়েকবার ঘষলে আবার তাকাতেই দেখলো সৌহার্দ্য ঠিক ওর দিকেই তাকিয়ে আছে, স্থির তীক্ষ্ণ দৃষ্টি। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারল না সে। তৃতীয়বার তাকাতে দেখলো সৌহার্দ্য ওর দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে মারল। রীতি স্তব্ধ, বিস্ময়, ভাগরুদ্ধ। তাকে সামনে নেওয়ার সুযোগটুকু না দিয়ে সৌহার্দ্য চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে জিজ্ঞেস করলাম। রীতি রাগে গাল লাল হয়ে উঠল, পরক্ষণেই ঝংকার দিয়ে উঠল সে। লুচ্চা পুরুষ, পরনারী দিকে এভাবে বাজে ইঙ্গিত করতে লজ্জা করছেন আপনার? সৌহার্দ্য রীতির দিকে আদ্যপ্রান্ত একবার ভালো করে তাকে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বললাম। হুম, আপনাকে দেখে কেন যেন একদম নিজের আপন বউ বউ ফিল পাচ্ছে। আর আমার লজ্জা শরমের বাল একটু কমই আছে, তা তো জানেনি ম্যাডাম। রীতি কিছু বলতে যাবে, তার আগে সৌহার্দ্য চোখ চিপে দুষ্ট হাসিতে চোখ করল। যাবেন রুম ডেটে? রীতির গাল লজ্জায় আর রাগে উত্তপ্ত হয়ে উঠল, আর এক মুহূর্ত দাঁড়ালো না সে। দুপটা পা ফেলে নিচে নেমে গেল। সৌহার্দ্য ফ্রিকুচকে তাকিয়ে রইল তার যাওয়ার পথে, বিড়বিড় করল। স্টুপিড। পাশ থেকে পানির বোতলটা খুলে সবে মুখে দিতে যাবে অমনি একরাশ ময়লা এসে পড়লো তার মুখের উপর। উৎকট গন্ধে চোখ মুখ খিচে নিল সে। রাগে অগ্নিশর্মা হয়ে সামনে তাকাতে দেখলো রীতি হাতের একটা ময়লার ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ছোটে এক চিলতে বিজয়ের হাসি। সৌহার্দ্য কিছু বলবে সেই সুযোগটুকু না দিয়ে রীতি দ্রুত ছাদ থেকে নিচে দৌড়ে পালালো। রীতি চলে যাওয়ার দিকে বিরক্তি দৃষ্টিতে তাকে সৌহার্দ্য দত চেপে বিড়বিড় করল। স্টুপিড মহিলা, শ্বশুর আর বউ মিলে আমার সঙ্গে যে নাটক করছো তার মাসুল তোমাকে দিতে হবে। তা যদি হারে হারা টেন না পাইয়ে দিই তবে আমি সৌহার্দ্য চৌধুরী নয়। রুমে পা রাখতে রীতির কঞ্চে খিলখিল হাসি ঝরে পড়ল, চোখে দুষ্টুর ঝিলিক মেখে এসে আধুরিক গলায় পড়ল। অসভ্য পুরুষ, বউ মানবে না আবার নাটক করবে। যতদিন ভালোবেসে বউ বলে মেনে না নিবেন ততদিন বউ ছাড়াই থাকবেন, অসভ্য ডাক্তার কোথাকার। ফ্ল্যাশব্যাক। রীতি চট্টগ্রাম চলে আসার পর সারান চৌধুরী অনেকবার বোঝানোর চেষ্টাও করেও ব্যর্থ হন। রীতির এই কঠোর পরিবর্তনের নৈপথ্যে কী কারণ থাকতে পারে তা বুঝতে না পেরে দিশেহারা শাহেদা চৌধুরী শেষমেশ সৌহার্দ্যর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। যখন সব চেষ্টা ব্যর্থ হয় তখন তিনি ফারিসকে সব খুলে বলেন কী সমস্যার কারণে রীতি এমন করছে এবং কেন এত বড় সিদ্ধান্ত নিচ্ছে। শাহেদা চৌধুরীর একমাত্র ভরসা ফারিস, কারণ তিনি জানতেন সৌহার্দ্য কোথায় আছে। ফারিস জানবে, আর সৌহার্দ্যকে জানালে হয়তো জানা যাবে রীতির এই পাগলামির কারণ কি। উনি ফারিসের কাছে সব খুলে বলার পর তার কণ্ঠে অস্ফুট আশঙ্কা আর ফুপির আর্তনাদ শুনে ফারিস মনে এক গভীর সন্দেহের দানা বাঁধে। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রীতি ততদিনে নতুন করে গুছিয়ে নিয়েছে নিজেকে। পরীক্ষার খুব বেশি সময় বাকি নেই বলে চট্টগ্রামেই ভর্তি হয়েছে, ক্লাস শুরু করে দিয়েছে। সেদিন ক্লাস শেষে ক্যাম্পাস থেকে বের হয়ে ফারিসের মুখোমুখি হলো সে। ফারিস এক চিলতে সৌজন্যমূলক হাসি হেসে শান্ত গলায় বলল, তোমার সাথে কিছু কথা বলতে চাই। বড় ভাই হিসেবে আমাকে একটু সময় দেওয়া যাবে কি? রীতি ইচ্ছে না থাকলেও ফারিসকে মানা করতে পারলো না। মাথা নেড়ে শাহজাহানতে ফারিস তাকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে বসলো। অনেকক্ষণ নীরব থেকে ফারিস বলল, আমাকে বলা যায় এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণটা? এটা কিন্তু বাচ্চাদের খেলা না রিদি। রীতির কোনো প্রত্যুত্তর না করে মোবাইলটা বের করে একটা ভিডিও ফারিসের সামনে ধরল। যদিও সে ভীষণ লজ্জায় পাচ্ছিল, কিন্তু সে এখন নিরুপায়। একে একে সবাই কারণ জানতেই চাচ্ছে, তাই কাউকে না কাউকে তো উত্তরটা দিতেই হতো তাকে। ভিডিওটা দেখে ফারিস মোটেও অবাক হলো না। সে খুব ভালো করে জানতো এমন একটা কিছুই হবে। শাহেদা চৌধুরীর কাছে যখন রীতির অস্বাভাবিক আচরণের কথা শুনেছিল তখনই সে আইডিয়া করে নিয়েছিল সবটা। ফারিসের নীরবতা দেখে রীতি বলল, ভাইয়া আপনি এখনো বলবেন কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি? কোনো মেয়েকে জেনে শুনে একজন রেপিস্টের সাথে সংসার করবে? রীতির মুখে রেপিস্ট শব্দটা শুনে ফারিস ভীষণ রেগে গেল। নিজেকে শান্ত রেখে রীতির দিকে তাকালো।
স্থির গলায় বলল। এটা সত্যি না, চোখের দেখার বাইরেও অনেক কিছু আছে রিদি। তোমার কি মনে হয় সৌহার্দ্য এমন কিছু করতে পারে? রিদি খানিকটা সময় নীরব থেকে এক ব্যথাতুর হাসি দিয়ে বলল। তাহলে আপনি বলুন ভাইয়া, ভিডিওর লোকটা আপনার ভাই না? তাহলে আমি মেনে নেব। কিন্তু ফারিস কোনো রকম ভনিতা না করে গমগমে স্বরে বলল। এটা সৌহার্দ্য। ফারিসের কথা কানিতে রীতি মলিন হেসে বলল। তাহলে কি বোঝাতে এসেছেন? আমার আর কিছুই শোনা নেই, যাই আমি। চলে যেতে নিলেই ফারিস বিরক্তিতে নাক মুখ কুচকে বলল। এই জন্যই বলে মেয়ে মানুষ বোঝে কম, চিল্লায় বেশি। বলে রীতিকে বসতে বাধ্য করে একটা ফাইল তার দিকে এগিয়ে দিয়ে বলল। ডাক্তারি পড়ছো? এটা দেখলে সবটা ক্লিয়ার হওয়ার কথা। আর তারপরও আমার কথা যদি বিশ্বাস না হয়, তোমার বাবার ফ্রেশ ডিএনএ শাহবীর শিকদার ওরফে শাহবীর খানের কাছ থেকে জেনে নেবে। এখন এর পেছনের কারণটা আমি এখন তোমাকে খুলে বলতে পারবো না। রীতি অবাক হয়ে ফারিসের দিকে তাকিয়ে আছে। সাহাবীর তার ভাই মানি, জন্ম থেকে সে জেনে আসছে সে তার ফুফাতো ভাই, তাহলে তার নিজের ভাই হয় কিভাবে? ফারিস রীতির মনের কথা বুঝতে পারলো। তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ভাবলো একদিন না একদিন তো সব জানবে, সত্যি কখনো গোপন থাকে না। ফারিস রীতির দিকে তাকিয়ে বলল। তোমাকে একটা গল্প বলবো, তবে মনকে শক্ত করে শুনবে। কোনো রকম কান্নাকাটি করা যাবে না, ওকে? রীতির মনের ভেতরে হাজারো কৌতূহল নিয়ে মাথা নেড়ে সায় জানালো। অতীত খন্দকার পরিবারের কর্তা এহসান খন্দকারের 5 সন্তানের সংসারে সবার ছোট্ট ছিল রামিসা খন্দকার। 18 টকবগে যৌবনের আলোয় উজ্জ্বল রামিসা ছিল এক কথায় রূপবতী, কিন্তু তার রূপের চেয়েও বড় ছিল তার মায়াবী মন। রামিসা তার বেশিরভাগটা সময়টাই কাটাতো বড় বোন শাহেদা চৌধুরী বাড়িতে। এর নেপথ্যে মূল কারণ ছিল ছোট্ট সৌহার্দ্য। শাহেদা চৌধুরীর একমাত্র সন্তান। রামিসাকে ছাড়া সৌহার্দ্য যেন কিছু বুঝতোই না, আর রামিসাও বাঘের চোখ হয়ে আগলে রাখত ভাগ্নিকে। শাহেদা চৌধুরী সচরাচর অসুস্থই থাকতেন বলে সৌহার্দ্যর দেখভালের পুরো দায়িত্ব একসময় রামিসার কাঁধে এসে পড়ে। মেজ বোন রায়দা শেখের বিয়ের পর থেকে তো চৌধুরী বাড়িতেই ছিল তার অর্ধেক জীবন। এই সুবাদেই বোনের সাথে সব জায়গাতে যাতায়াত ছিল তার, যার ধারাবাহিকতায় প্রায় ডাক পড়তো অভিজাত খান বাড়িতেও। কিন্তু কে জানত সেই জাঁকজমকপূর্ণ খান বাড়ি তার জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডির কেন্দ্র হয়ে উঠবে। খান পরিবারের 2 ভাই ও 1 বোনের মধ্যে মেজ জোন আরমান খান। তৎকালীন মেয়র আরমানকে দেখলেই যে কোনো তরুণীর দৃষ্টি আটকে যাওয়ার কথা। তার ব্যক্তিত্বে ছিল এক প্রবল আকর্ষণ, কিন্তু সেই সুপুরুষ চেহারা আড়ে লুকিয়ে ছিল এক অন্ধকার মানুষ, যার চরিত্র ছিল কুলসিত, মন ছিল স্পষ্ট লম্পট। অবশ্য রামিসা সেই মায়াবী রূপের ফাঁদেই পড়ে গেল। উঠতি বয়সের আবেগ আর সরলতা দিয়ে সে আরমান খানকে বিশ্বাস করতে শুরু করলো, কিন্তু সেই অন্ধবিশ্বাসী যে তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তা বোঝার আগেই করে ফেললো মারাত্মক একটা ভুল। সৌহার্দ্যর বয়স যখন 10-এর কোঠ হয়, তখনই একদিন ঘটে যায় এক ভয়াবহ অঘটন। ফারিস আর সৌহার্দ্য ড্রয়িং রুমে বসেছিল। এমন সময় হঠাৎ রামিসা খন্দকারকে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দিল। ফারিস তখন অন্যমনস্ক থাকলেও ছোটবেলা থেকেই সৌহার্দ্য তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ব্যাপারটা খেয়াল করলো। সে নিঃশব্দে খালার পিছু পিছু গিয়ে দরজা ফাঁক দিয়ে উকি দিল। যা দেখলো তাতে তার ছোট্ট শরীরটা শিউরে উঠল। রামিসা ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন। সৌহার্দ্যর তীব্র চিৎকার আর আর্তনাদে পুরো খন্দকার বাড়ি মানুষ ছুটে এলো তার মুখে। খালামণি গলায় কাপড় পেঁচাচ্ছে। এই কথাটা শোনার সাথে সাথে সবাই মিলে দরজা ভেঙে রামিসাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলো। সেদিন অল্পের জন্য তিনি বেঁচে গেলেও তার মুখ থেকে সব কথা শোনার পর পুরো খন্দকার বাড়ির জন্য স্তব্ধ হয়ে যায়। এহসান খন্দকার রাগে অন্ধ হয়ে গেলেন। একদিকে চরম অসহায় অবস্থায় পড়লেন সারহান চৌধুরী, একদিকে বন্ধু, অন্যদিকে শ্বশুর বাড়ির লোক। তিনি এহসান খন্দকারকে অনুরোধ করলেন যেন বিষয়টা কথা বলে মিটিয়ে ফেলা হয়। মানুষ মাত্রই তো ভুল করে, সারহান চৌধুরীর ধারণা ছিল। যেহেতু তারা একে অপরকে ভালোবাসতো, তাই বসে কথা বলে বিয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে। এহসান খন্দকারও অনিচ্ছা সত্ত্বেও পারিবারিক সম্মানের কথা ভেবে রাজি হলেন, কিন্তু বিপত্তি ঘটল আরমান খানকে নিয়ে। সে সব কিছু সম্পূর্ণ অস্বীকার করে বসল, মিথ্যা অপবাদ দিয়ে বসলো উজব রামিসা খন্দকারের নামে। আরমান খানের মুখোশ খসার সাথে সাথে বেরিয়ে এলো তার পৈশাচিক জীবনের আরও এক বিভৎস অধ্যায়। রামিসা খন্দকার যে তার জীবনের প্রথম শিকার ছিলেন না,
তা দ্রুত স্পষ্ট হয়ে গেল। এই চরিত্রহীন পুরুষটি বহু নারীর জীবন বিনিময়ে নিজের কামনা তৃপ্তি মিটিয়েছেন। তার অন্যতম শিকার ছিল শাহবীরের মা মালিনা। মালিনা ও মালিহা খান ছিলেন শৌফিক সওদাগরের যমজ দুই মেয়ে। তাদের মা ছিলেন একজন রুশ নারী, যিনি দুই মেয়েকে জন্মের পর ফেলে চলে গিয়েছিলেন। মালিহা আর মালিনা দেখতে হুবহু একই রকম হলেও মালিনার মধ্যে ছিল এক স্বর্গীয় আভা। মায়ের মতোই তার নীল চোখ আর বরফের মতোই ধবধবে গায়ের রং, ঠিক একই রূপের পুরোটাই পেয়েছে শাহবীর। শফিক সওদাগরের মৃত্যুর পর একা হয়ে যাওয়া বোন মালিনাকে মালিহা আর তার নিজের কাছে নিয়ে আসেন। তার সেখানে শুরু হয় আরমান খানের পৈশাচিক নজর। মালিনাকে নিজের প্রেমে ফেলার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে আরমান তার অন্ধকার কৌশল বেছে নেয়। কিছু নোংরা ছবির মাধ্যমে ব্ল্যাকমেল করে সে দিনের পর দিন মালিনার উপর অমানবিক নির্যাতন চালায়। বোনের সংসার আর নিজের ইজ্জতের ভয়ে মালিনা তিলে তিলে ধ্বংস হতে থাকেন তিনি। কিন্তু কয়েক মাস পর যখন সে বুঝতে পারে তার গর্ভে এক নতুন প্রাণের সম্পদন, তখন সে বাঁচার শেষ আশা নিয়ে ছুটে যায় আরমানের কাছে। কিন্তু পাষণ্ড আরমান তাকে কেবল অস্বীকারই করল না, বরং হুমকি দিল বাচ্চাটি নষ্ট করে ফেলার জন্য। সে সাবধান করে দিল, এই কথা যদি জানাজানি হয় তবে মালিহার সংসার ভেঙে যাবে আর সমাজের চোখে মুখ দেখানোর মতো অবস্থাও মালিনার থাকবে না। মৃত্যু মালিনা কেবল নিজের ইজ্জত নয়, বোনের সংসার আর নিজের ভিতর অস্তিত্বটাকে বাঁচাতে রাতের অন্ধকারে সব কিছু ছেড়ে নিরুদ্দেশ হয়ে যায়। মালিয়া খান আকরাম খান অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পেল না। কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস, যেদিন খান বাড়িতে আকরাম খানের বোন আরিফা খানের বিয়ের উৎসব চলছে, সেই দিন সেদিন 4-5 মাসে ফুটফুটে এক সন্তানকে কোলে নিয়ে মালিনা আবার ফিরে এলো খান বাড়িতে। গেটের সামনে দাঁড়িয়ে অনেক আকুতি মিনতি করে ভেতরে ঢোকার অনুমতি পেল না সে। ফিরে যাওয়ার মুহূর্তেই হঠাৎ তার দেখা হয়ে গেল আকরাম খানের সাথে। মালিনার কান্না ভেজা স্বীকারোক্তিতে আরমানের কুকীর্তি শুনে আকরাম খান স্তব্ধ হয়ে যান। তিনি দ্রুত মালিনাকে স্টোর রুমে নিয়ে আরমান খান ও তাদের বাবা এনায়েত খানকে ডেকে পাঠান। বাপের সামনে ভাইয়ের মুখোমুখি দাঁড়িয়ে আকরাম সত্য উদ্ঘাটন করতে চাইলেও আরমান সব অস্বীকার করে। আকরাম খান ভাইয়ের গায়ের উপর হাত তুলতে গিয়েও বাবার জন্য থেমে যান আকরাম খান। কিন্তু পরিবার ও বোন আরিফার বিয়ের ভবিষ্যৎ এবং খান বাড়ির সম্মানের কথা ভেবে তিনি এক নিষ্ঠুর সিদ্ধান্ত নেন। তিনি মালিনাকে বলেন, বাচ্চাটাকে কোনো এতিমখানায় দিয়ে দাও, যত টাকা লাগে আমি দিব, বাচ্চাদের সব দায়িত্ব আমি নিব, এমনকি তোমাকে অন্য কোনো ভালো পরিবারে বিয়ে দিব। মানুষ সেদিন কোনো প্রত্যুত্তর করেনি, কেবল নিঃশব্দে কেঁদে নিজের সন্তানের বুকে জড়িয়ে ধরে সে গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল খান বাড়ি থেকে। কারণ তার জানা ছিল তাদের টাকা আর ক্ষমতার কাছে এসে কখনো পেরে উঠবে না। কিন্তু 7 থেকে 8 মাস পর এক হাসপাতালে মালিনার সাথে আকস্মিক দেখা হয় আরিফা খানের। একই বাড়িতে থাকাকালীন ভালো বন্ধু হয়ে যান তারা। পুরনো বন্ধুত্বের টানে আরিফা তার নিখোঁজ হওয়ার কারণ জানতে চাইলে মালিনা সব খুলে বলে। সব শোনার পর আরিফা খান নিজেকে অপরাধী মনে করতে থাকেন। তার নতুন বিবাহিত জীবনের কথা আর পরিবারের সম্মানের কথা চিন্তা করে বড় ভাই মালিনাকে এমন এক নিদারুণ পরিস্থিতিকে ঠেলে দিয়েছিলেন ভেবে নিজেকে আরও অপরাধী মনে হলো। মালিনার শরীরে তখন মরণব্যাধি ক্যান্সার। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আরিফার কাছে তিনি আকুতি করে জানলেন নিজের সন্তানকে আগলে রাখার। আরিফা খান সেই দিন হাসি মুখেই শাহবীরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। নিজের পরিচয় বড় করে তুলেছে ভাইয়ের রক্তকে। ঠিক তার 10 বছর পর শাহেদাত চৌধুরীর ছোট বোন রামেশের সাথেও ঘটে গেল ঠিক একই ঘটনা, কিন্তু বিধাতার বিচার ছিল ভিন্ন। মালিনার উপর অন্যায় করে আরমান খান পার পেয়ে গেলেও রামেশের ক্ষেত্রে তাকে করুণ পরিণতি বরণ করতে হলো। এহসান খন্দকার ধর্ষণ মামলা করলেও ক্ষমতার দাপটে আরমান প্রথমেই রেহাই পেয়ে যায়। কিন্তু নরপশুটি মুক্ত হওয়ার মাত্র 2 দিনের মাথায় রহস্যময় কোনো আততায়ীর গুলিতে শেষ হয়ে গেল তার পৈশাচিক জীবনের রীতি। আরমান খানের মৃত্যুর পর খন্দকার পরিবারের অনেক চেষ্টা করেছিল রামেশের পেটের সন্তানটি নষ্ট করে ফেলার জন্য, কিন্তু বিধাতার লিখন লঙ্ঘনীয়, অলঙ্ঘনীয়। যাকে তিনি এই পৃথিবীতে পাঠাতে চেয়েছেন তাকে স্মরণের সাধ্য কার?
চিকিৎসকরা সাফ জানিয়ে দিলেন গর্ভের সন্তানের বয়স 3 মাস পেরিয়ে গেছে। এই মুহূর্তে কোনো ধরনের হস্তক্ষেপ করলে রামিসা নিজের জীবন বিপন্ন হতে পারে। অজ্ঞতা ভয় খন্দকার বাড়ির কেউ আর সে ঝুঁকি নেওয়ার সাহসী পেল না। সবাই সিদ্ধান্ত নিল সন্তানটি জন্মের পর তাকে কোনো এতিমখানায় দিয়ে দেওয়া হবে। সেই সময় সোহার্দের বয়স প্রায় 10 শেষের পথে। সে আর 10টা সাধারণ বাচ্চার মতো ছিলই না, অনেক বড়দের মতোই গম্ভীর বোধশক্তি ছিল তার। খালামণির উপর ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার পর থেকেই সোহাদের মনের ভেতর এক অজানা আতঙ্ক বাসা বেঁধেছিল। তাই তার সব সময় মনে হতো খালাকে একা ছেড়ে দিলেই বুঝি আবারও সে অন্ধকার নেমে আসবে। তাই 1 সেকেন্ডের জন্য সে রামিসার পাশ ছাড়তো না। একটি ছোট্ট শিশু হয়ে সে খালার ছায়ার মতোই লেগে থাকতো যেন। রামিসা প্রায় পেটের বাচ্চাটিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতেন। সেই মুহূর্তে সোহার্দ তার ছোট্ট নরম হাতগুলো দিয়ে পরম মমতায় রামিসা পেটে হাত বুলিয়ে দিত। অদ্ভুত এক আত্মবিশ্বাসে সে বলতো, খালামণি, তুমি বুচিটাকে নিয়ে একদম চিন্তা করো না। ওটা এখান থেকে বের হবে, আমি ওটাকে বিয়ে করে নেব। সোহার্দ সে নিষ্পাপ কথাগুলো রামি শুনে রামিসার চোখের কোণে অশ্রু থাকলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠত। সেদিন ছিল রামিসা খন্দকারের ডেলিভারির দিন। লোক লজ্জা আর লোক জানাজানির ভয়ে খন্দকার পরিবারে কেউ হাসপাতালে ভিড় জমায়নি। সাথে ছিল কেবল মেজ বোন রায়দা শেখ আর ছোট্ট সৌহার্দ। সৌহার্দকে কোনোভাবেই হাসপাতাল থেকে দূরে রাখা সম্ভব ছিলই না। সে তার খালামণিকে আগলে রাখার জেদ ধরে বসেছিল। দীর্ঘ যন্ত্রণার পর যখন রামিসা একটি কন্যা সন্তানের জন্ম দিল, প্রসবের ধকল শেষে যখন তাকে বেডে হস্তান্তর করে চিকিৎসক কিছু জরুরি ওষুধপত্রের ব্যবস্থাপত্র দিলেন, রায়দা শেখের হাতে তিনি সৌহার্দকে রামিসার কাছে রেখে ওষুধের খোঁজে বের হলেন। কিন্তু হাসপাতালে সে নির্জন কেবিনে হঠাৎই যেন নিয়তির কালো ছায়া নেমে এলো। রামিসা খন্দকারের প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো। বিছানা পাশে থাকা ছোট্ট শিশু হৃদির কান্নার রোল হাসপাতাল নীরবতাকে চিরে চিরে ফেলছিল। 11 বছরের বালক সোহার্দ তখন দিশেহারা। খালামণির এমন ছটপটানি দেখে তার ছোট্ট বুকটা ভয় কাঁপছিল। একদিকে মুমূর্ষু খালামণি, অন্যদিকে হৃদির আর্তনাদ। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তবুও সেই চরম মুহূর্তেও সে মাথা ঠান্ডা রাখলো। নিজের ভেতরে এক অদ্ভুত সাহস সঞ্চয় করে সে হৃদিকে পরম আদরে নিজের বুকের সাথে চেপে ধরল। হৃদিকে শান্ত করার জন্য আদুরি গলায় গুনগুনিয়ে কি যেন বলেই গেল। বলে এক দৌড়ে সে ছোট চিকিৎসকের খোঁজে। কিন্তু বিধি পাম, যখন ডাক্তাররা কক্ষে এসে পৌঁছালেন ততক্ষণে সব শেষ। রামিসা খন্দকার পৃথিবীর সকল মায়া কাটিয়ে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন। অথচ কি নির্মম পরিহাস! ততক্ষণে ছোট্ট হৃদি সোহাদের বুকের ওম আর উষ্ণতায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। সে জানিও না তার জন্ম লগ্নেই সে পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিকে চিরতরে হারিয়ে ফেলেছে। রামিসার মৃত্যুর মর্মান্তিক সংবাদ পেয়ে খন্দকার বাড়িতে যেন শোকের ছায়া নেমে এলো। তখন ছুটে এলো খন্দকার পরিবারের সবাই। সেই ভিড়ের মাঝে আকরাম খান এবং তার স্ত্রী মালিহা খানকেও দেখা গেল। রামিসার নিথর দেহের পাশে যখন একদিকে পরিবারের সবাই শোকাতুর, অন্যদিকে পরিবারের কর্তারা যখন ব্যস্ত বাচ্চাটাকে নিয়ে কি করা যায়, কাকে অবাঞ্ছিত শিশুর দায়িত্ব দেওয়া যায়, সেই বাকবিতণ্ডায় তখন এক কোণে ছোট্ট হৃদিকে বুকে আগলে বসেছিল সৌহার্দ। সবার উচ্চ কণ্ঠে আর্তনাদ আর তর্ক বিতর্ক ঘর কাঁপিয়ে তুলছিল যখন, তখন হৃদি নির্বিকার। তখন সে সৌহার্দর কোলের উপর শুয়ে পরম নিশ্চিন্তে তার দিকে তাকিয়ে ফিকফিক করে হেসে উঠল, যেন সে পৃথিবীর সমস্ত কঠিন বাস্তবতাকে তুচ্ছ করে তার এই পৃথিবীতে আসার আনন্দটুকু জানান দিচ্ছে। সবাইকে উপেক্ষা করে বাচ্চাটির এমন নির্মল হাসি দেখে সৌহার্দের ছোট্ট মনেও এক অদ্ভুত বিরক্তির আর অস্থিরতার খেলে গেল। সে ফ্রিকুচকে পরম আদুরে অথচ গম্ভীর কণ্ঠে হৃদির দিকে তাকে ফিসফিস করে বলল, বলছি তুই হাসছিস, আর এদিকে তোকে কোথায় ফেলে দিবে সেটা নিয়ে কি ফোন দিয়ে আছে, সেটা ওরা তোকে বুঝতে দিচ্ছে না, আর তুই আমার কোলে বসে হাসছিস। স্টুপিড মেয়ে একটা। সৌহার্দর সেই আধো আধো অথচ দৃঢ় কথাগুলো যেন এক গভীর মমতার বহিঃপ্রকাশ ছিল। সে জানতো না এই নিষ্পাপ শিশুটিকে সে ঠিক কতটা আগলে রাখতে পারবে। ঠিক সেই মুহূর্তেই বড়দের তর্কের অবসান হলো। আকরাম খান হৃদির দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন। তিনি ঘোষণা করলেন, এই শিশু এখন থেকে তার নিজের পরিচয় পাবে। নিজের সন্তানের মতো করে তিনি হৃদিকে বড় করবেন। এদিকে নিঃসন্তান মালিহা খান
যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ পেয়েছেন। তিনি দ্রুত এগিয়ে এসে সোহার্দর কোল থেকে পরম মমতায় রিধিকে নিজের কোলে তুলে নিলেন। সোহার্দর শূন্য কোল নিয়ে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। ফারিসের মুখ থেকে সব শুনে রীতি যেন স্তব্ধ হয়ে গেল। সে কান্না করতে ভুলে গেল। সে কি তবে পিতৃ পরিচয়হীন সন্তান? তার বাবা তাকে পরিচয়টুকু দিতে অস্বীকার করেছে। সে তো তাও চাচার পরিচয় খানবাড়িতে আদর যত্নে বড় হয়েছে, কিন্তু তার ভাই খানবাড়ির পরিচয়টুকুও তাকেও দেওয়া হয়নি। এই জন্যই কি সাহাবীরকে তার সবসময় তো আপন আপন মনে হতো? রিধি এখন আর শব্দ করে কাঁদছে না, কিন্তু তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সবটা জেনে তার চেনা পৃথিবীটা যেন এক মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। রিধির ভাবনার জগতে ফারিস সান্ত্বনার পরশ হয়ে এলো। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতেই রিধি হিচকি তুলে কেঁদে বলে উঠল। এই জন্য সবাই আমায় এতটা ঘৃণা করে ভাইয়া? ফারিসের বুকটা কেঁপে উঠলো, তবু নিজেকে শান্ত রেখে বলল সে। তারা তোমাকে ঘৃণা করে যারা তোমাকে ডিজার্ভ করে না, আর বাকি সবাই তোমাকে ভালোবাসে। এতক্ষণে ফারিসের দেওয়া সান্ত্বনায় রিধি কিছুটা স্থির হলো, কিন্তু নিজের আচরণের কথা মনে পড়তে নিজেকে ভীষণ ছোট মনে হতে লাগলো। সোহার্দকে কত কি শুনিয়েছে, এমনকি চড়ও মেরেছে, কিন্তু হঠাৎ কিছু একটা মনে আসতেই ফারিসের দিকে তাকিয়ে সে জিজ্ঞেস করল। আমার বাবার পরিচয়ের জন্য কি উনি আমায় মেনে নেয় না ভাইয়া? ফারিস একটা হাসি দিয়ে বলল। একদমই না। সৌহার্দ্য এমন একজন মানুষ যে কখনো মানুষকে অন্যের চরিত্র দিয়ে বিচার করে না। রিধি ফারিসের দিকে তাকিয়ে বলল। তাহলে উনি কেন আমার সাথে এমন করছে? ফারিস রিধির প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলল। কেন করছে সেটা ওই ভেজাল প্রোডাক্টই বলতে পারবে। তবে তোমাকে একদম শক্ত থাকতে হবে। যে সিদ্ধান্ত নিয়েছো তাতে অটল থাকো। রিধি ফারিসের কথা ঠিক বুঝতে পারল না। ফিরকুচকে তাকাতেই ফারিস বলল। তোমাকে কিছু বুঝতে হবে না, কিন্তু সৌহার্দ্য নিজের ইগো না ভাঙা পর্যন্ত একদমই ওকে পাত্তা দেবে না। বাকিটা আমি আর মামা, তোমার শ্বশুর আব্বু মিলে করে নেবো, ওকে? রীতি শুধু মাথা নেড়ে সায় দিল। সেদিন ফারিস আর শারহান চৌধুরী মিলে এক কৌশলী পরিকল্পনা করলো। তারা একটা ডিভোর্স পেপার তৈরি করলো, আর সেখানে রীতির জায়গায় ফারিস নিজেই অত্যন্ত নিখুঁতভাবে স্বাক্ষর করে দিল। কিন্তু সৌহার্দ্য তো সৌহার্দ্যই। প্রথমে ডিভোর্স পেপারটা দেখে রাগে উত্তাল হয়ে উঠলেও পরে নিজের বইয়ের স্বাক্ষরটি ভালো করে খেয়াল করতে গিয়ে সে সবটা বুঝে গেল। রাগে দাঁত মুখ খিচে তাতে দাঁত চেপে বলল। সৌহার্দ্য ছাদ থেকে নেমে বাথরুমে ঢুকে দীর্ঘ সময় ধরে নিজেকে খুঁজতে লাগলো। গা থেকে যেন এখনো সেই উটকো গন্ধ লেগে আছে, যা তার স্নায়ুকে অস্থির করে তুলছে। রাগে বিরক্তিতে চোখ বুজে একটা গভীর শ্বাস নিল সে। আরও কয়েক দফা শাওয়ার নিয়ে যখন বের হলো তখন শরীরটা অনেকটাই শীতল, কিন্তু মনের অস্বস্তি কাটেনি। নিজেকে পরিপাটি করে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম স্প্রে করতে করতে দাঁত চেপে বিড়বিড় করলো। স্টুপিড, মেয়েটার জন্য আর কত কি সহ্য করতে হবে আমাকে? নিজের ওপর এই ক্ষোভটুকু ঝেড়ে একটা হালকা খাবার মুখে দিয়ে ফ্ল্যাটের দরজা লক করে বেরিয়ে পড়লো সে। সকাল 8টা। রিদি ফ্রেশ হয়ে একদম তৈরি হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো, আর পাশে মনমরা হয়ে খাবারের থালার দিকে তাকিয়ে বসে আছে রিভা। রিদিকে দেখে রিভার সামান্য নড়চড়ে বসলো। রিদি আলতো করে রিভার মাথায় হাত বুলিয়ে স্নেহের স্বরে জিজ্ঞেস করল। কি হয়েছে বলতো? ওই বাড়ি থেকে আসার পর থেকে দেখছি তুমি এমন চুপচাপ মন খারাপ করে বসে আছো কেন? রিভা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। নিজের ভেতরের তোলপাড় চেপে রেখে রিদির দিকে তাকে ম্লান একটা হাসলো। সে বলল, তেমন কিছু না ভাবি, এমনি শরীরটা ঠিক ভালো লাগছে না। রিদি ভালো করেই জানে রিভা মিথ্যে বলেছে। তার চোখের কোণে জমে থাকা বিষণ্ণতা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে, কিন্তু রিভা যখন মুখ খুলতে চাইছে না তখন তাকে বেশি খাটানো ঠিক হবে না বুঝে রিদি আর জোরাজুরি করলই না। তাড়াহুড়ো করে খেয়ে সে বেরিয়ে পড়ল। দেরি করলে ক্লাসের লেকচার মিস হয়ে যাবে। বাসার গেটের বাইরে পা রাখতেই রিদিকে থমকে দাঁড়াতে হলো। সামনে দাঁড়িয়ে আছে সৌহার্দ্য, ঠিক যেন কোনো বখাটে ছেলের মতো অবলীলায় তার পথ আগলে দাঁড়িয়ে আছে সে। রিদি না তাকে পাশ কাটে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সৌহার্দ্য বাঁকা হাসি হেসে শীষ বাজতে বাজতে বারবার তার সামনে এসে দাঁড়ালো বরাবর। রিদি একটা শব্দও করলো না, উচ্চারণ স্থির দৃষ্টিতে তাকালো সৌহার্দ্যর চোখের দিকে। সে ভালো করেই জানে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দেখালে বা প্রতিবাদ করলে সৌহার্দ্য আরও বেশি উত্তক্ত করার সুযোগ পাবে। রিদি যখন পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইল তখনই সৌহার্দ্য আচমকা ঝুঁকে এসে তার কানের কাছে মুখটি ফিসফিস করে অদ্ভুত কিছু একটা বলেই উঠল।
সেই কথাগুলো রিধির কানে যেতেই যেন সে পাথর হয়ে গেল। অপমানে আর লজ্জায় তার সারা শরীর কাঁপছে, কান দিয়ে যেন গরম ভাব বের হচ্ছে। সৌহার্দ্য যখন আরও কিছু বলার জন্য আরেকটু এগিয়ে এলো, রিধি তার নিজেকে আর ঠিক রাখতেই পারল না। চোখের পলকে নিজের হাঁটু দিয়ে সে সৌহার্দ্যর শরীরের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় সজোরে আঘাত করলো। হঠাৎ এমন পাল্টা আক্রমণে সৌহার্দ্য একদম প্রস্তুত ছিল না। যন্ত্রণায় কুকড়ে গিয়ে সে আর্তনাদ করে উঠল। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ হয়ে গেল তার। সেই সুযোগটুকু হাতছাড়া করল না রিধি। এক মুহূর্ত দেরি না করে ঝড়ের বেগে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। যন্ত্রণায় নীল হয়ে যাওয়া সৌহার্দ্য খুঁড়িয়ে খুঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। রিধি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুখটা রাগে রক্তবন্ধ হয়ে উঠল তার। হচ্ছে বেশি পিপির করে উঠল। স্টুপিড মহিলা, নিজের ভবিষ্যৎটা যে নিজে শেষ করে দিচ্ছে। বলে আগে গজগজ করতে করতে সে দ্রুত তার গাড়ির দিকে এগিয়ে গেল। বেলকনির গ্রিলের সাথে মাথা হেলে নিষ্পলক দৃষ্টি তাকিয়ে আছে রিভা। অদ্ভুত ব্যাপার, সেদিনের ঘটনার পর থেকে সাবিরের কথা মনে করার চেষ্টা করলেও তার চেহারা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। অথচ রিভার অবাধ্য মনটা বারবার ফারিসের মুখের ছবি চোখের সামনে ভাসিয়ে তুলছে। হয়তো এটাই সে অমুক পবিত্র বন্ধনের টান। এই বাড়িতে আসার পর থেকে ফারিস যেন মরিয়া হয়ে উঠেছে। ফোন মেসেজ অবিরাম যোগাযোগের চেষ্টা তার। ফোনের স্ক্রিনে ফারিসের নাম ভেসে উঠল। রিভা দেখেও যেন না দেখার ভান করে থাকে। একজন বাঁচতে বাঁচতে একসময় থেমে যায়, ঘরটা আবার নিস্তব্ধতায় ডুবে যায়। তবুও ফারিস হাল ছাড়ে না, যেন নিয়মের বেড়াজালে বন্দি সে। বারবার কল দিয়ে যায়। রিভার মনের ভেতর তখন এক অদ্ভুত দোলাচল। মাঝে মধ্যে ইচ্ছে করে ফোনটা রিসিভ করে ফারিসের সাথে কিছুক্ষণ কথা বলে তার কণ্ঠটা শুনো। কিন্তু সেদিনের সেই গভীর অভিমান, সে স্মৃতি এখনো তার মনের গভীরে কাঁটার মতন বিঁধে আছে, যা তাকে হাত বাড়িয়েও পিছিয়ে আসতে বাধ্য করছে। কলেজের গেট দিয়ে ভেতর ঢুকতে ফারহা দ্রুত পায়ে বেরিয়ে এলো। গত কয়েকদিন এই মেয়েটার সাথে রীতির বেশ একটা সখ্যতা গড়ে উঠেছে। ফারহা রীতির হাত জড়িয়ে ধরে ক্যাম্পাসের ভেতরে দিকে হাঁটতে উজ্জ্বলিত স্বরে বললাম, জানিস রীতি, আমাদের এখানে নতুন একজন প্রফেসর আসছে। তিনি অনেক বড় ডাক্তার, আর কি যে হ্যান্ডসাম। শোনা যাচ্ছে তিনি নাকি আমাদের ক্লাস নেবেন। ফারহার কথাগুলো কানে যেতে এই হৃদির পায়ের গতি থমকে গেল। বুকটা থক করে উঠল তার। তবে কি সৌহার্দ্য? কিন্তু হৃদি কোনো উত্তর না দিয়ে দ্রুত একটা অস্বস্তি চেপে হৃদি ফারহাকে টেনে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসে বসে থাকা কিছুক্ষণ পর নতুন প্রফেসর ভিতরে এলেন। কালো শার্ট, হাতের কুনি পর্যন্ত গোটানো, পরনে ফর্মাল প্যান্ট, শার্টের উপরে দুটো বোতাম খোলা, বুকের কিছুটা অংশ অনাবৃত, যেটা তার ব্যক্তিত্বে এক ধরনের উগ্র আবেদন তৈরি করছে। ধূসর রঙের সে তীক্ষ্ণ চাহনি যেন কোনো মেয়েকে নিমিষে কাবু করে ফেলার ক্ষমতা রাখে। ক্লাসের মেয়েদের মধ্যে এক অদ্ভুত চঞ্চল্য, আর তারা যেন হাঁ করে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রীতি আর চোখে একবার তাকালো। তার অনুমানই সঠিক। সামনে প্রজেক্টরের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, সৌহার্দ্য। রীতি বিরক্তিতে দ্রুত দৃষ্টি ফিরে নিল। এদিকে পাশে বসা ফারহা গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে এদিকে কোণে দিয়ে খোঁচা মেরে ফিসফিস করে বলল, ফ্রিদি সত্যি কত হ্যান্ডসাম, তাই না? এমন ডাক্তার থাকলে আমি সারা জীবনের জন্য তার রোগী হয়ে থাকতে রাজি। ফারহার এমন কাণ্ড জ্ঞানহীন মন্তব্যে হৃদির ভেতরে কুকড়ে গেল। বিরক্তিতে নাক মুখ কুচকে উঠলো তার। ধচ্ছে পেশে বিড়বিড় করে বললাম, লুচ্চা ডাক্তার ক্লাস নিতে এসেছে নাকি মেয়ে পটাতে, যে বুক খোলা শার্ট পরে আসতে হবে? আর মেয়েগুলোকেও বলি হারিয়ে অন্যের জামাইয়ের দিকে কেন তোদের নজর দিতে হয় বাপু? সৌহার্দ্য প্রজেক্টরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ গভীর মুখে লেকচার দিল। হঠাৎ করে তার নজর গিয়ে থামলো রীতির উপর। মুহূর্তেই মধ্যে ক্লাসের পরিবেশ বদলে গেল। সৌহার্দ্য তীক্ষ্ণ ও গম্ভীর কণ্ঠে বলে উঠল, ইউ রেড ড্রেস, স্ট্যান্ড আপ। রীতি প্রথমে ঠিক বুঝে উঠতে পারল না। সে এইদিক ওদিক তাকাতে সৌহার্দ্য আবারও গমগমের গলায় বলে উঠল, চোরের মতো উগুচুকে না দিয়ে উঠে দাঁড়াও। তোমাকে বলছে। রীতি যেন হতবাক। সে কখন চোরের মতো করলো? সে তো কেবল বোঝার চেষ্টা করছিল ক্লাসে আর কেউ লাল রঙের জামা পরেছে কিনা। এই লোকের কথা বলার ভঙ্গি সবসময় এমন কেন হয়, তার রীতি এখনো বুঝে উঠতে পারে না। ভেতরে প্রচন্ড বিরক্তি কাজ করলো। সবার সামনে মাথা নত করে রীতি স্থিরভাবে উঠে দাঁড়ালো। সৌহার্দ্য স্থির পায় রীতির একেবারে কাছে গিয়ে গেল। রীতির চোখের দিকে একবার তীব্র দৃষ্টি ফেলে গমগমে স্বরে প্রশ্ন করলাম, বলো, ডিএনএ সাধারণত সিঙ্গেল নাকি ডাবল স্ট্যান্ডার্ড? প্রশ্নের উত্তর তার নখদর্পণে ছিল, তাই সে কোনো বনিতা না করে শান্ত কিন্তু স্থির কণ্ঠে
সে উত্তরটি দিয়েই দিল। সৌহার্দ্য আর কোনো উচ্চবাচ্য করল না। তার আসল লেকচার দেওয়ার চেয়েও বড় উদ্দেশ্য ছিল নিজের বইয়ের কণ্ঠস্বরটা শোনার তৃপ্তি। সে তৃপ্তিটুকু পাওয়ার পর সে আর রীতিকে খাটালো না। ঘণ্টাখানেক ক্লাস করানোর পর সৌহার্দ্য দ্রুত ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 1টা। বেলকনির নির্জনতায় একটা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে আছে সৌহার্দ্য। আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে একের পর এক সিগারেট পুড়িয়ে চলেছে সে। আর ধোয়ার কুণ্ডলি যেন তার মনের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাসকে রূপ দিচ্ছে। কলেজ থেকে ফেরার পর প্রাইভেট হাসপাতালে নাম মাত্র রোগী দেখে দ্রুত বাসায় ফিরেছে সে, কিন্তু মনের অস্থিরতা যেন পিছু ছাড়ছেই না। বিকাল থেকে মনে হয় এই নিয়ে 10 বার ছাদে গিয়েছে রীতিকে, একবার মাত্র এক ঝলক দেখার তৃষ্ণায়। অথচ নিয়তি যেন বড় নিষ্ঠুর। রীতির দেখা নেই। ঠিক যে বেলকুনিটার প্রথম দিন রীতিকে দেখেছিল সেই জায়গাটাতেই আজ 1 ঘন্টা এক দাঁড়িয়ে থেকেও মেয়েটার ছায়া পর্যন্ত দেখতে পায়নি সে। মনের ভিতর তীব্র অস্থিরতায় ওলট পালট হয়ে যাচ্ছে। রীতির কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে চোখটা বুঝতে সৌহার্দ্যের মস্তিষ্কের উপর যেন একরাশ অন্ধকার নেমে এলো। চোখের সামনে মুহূর্তের ব্যবধানে ভেসে উঠল তার অতীতের সে তিক্ত অধ্যায়গুলো। অতীত রীতিকে হাসপাতাল থেকে আকরাম খান বাসায় নিয়ে যাওয়ার পর থেকে শায়দা চৌধুরীর মাঝে রীতিকে দেখতে যেত মাঝে মাঝে। সাথে থাকতো সৌহার্দ্য। মায়ের হাত ধরে খান বাড়িতে ঢুকে রীতিকে দেখলে ওর চোখে মুখে খুশি ঝিলিক খেলে যেত। হাসপাতালে সেই ছোট্ট রীতির মায়াবী হাসিটা যেন সৌহার্দ্যর অবুঝ মনে এক গভীর ছাপ ফেলেছিল। রীতির বয়স তখন 2 মাস। একদিন শায়দা চৌধুরী সৌহার্দ্যকে সাথে করে নিয়ে গেল খান বাড়িতে। মালিয়া খান সৌহার্দ্যর রীতির পাশে বিছানায় বসিয়ে দিয়ে শায়দা চৌধুরীর সাথে অন্য রুমে গল্পে মগ্ন। বিছানায় ছোট্ট রীতি হাত পা ছুঁড়ে আপন মনেই খেলছিল, আর সৌহার্দ্য এক মনে রীতির গালে আর নাকে আঙুলের আলতো ছোঁয়া দিয়ে দুষ্টুমি করছিল। হঠাৎই রীতির ফোলা ফোলা তুলতুলে গালগুলো দেখে সৌহার্দ্য শিশুসুলভ মন ভীষণ লোভাতুর হয়ে উঠল, আর নিজেকে সামলাতে না পেরে ঝুঁকে পড়ে টপাটপ 4-5টা চুমু খেয়ে নিল রীতির গালে। কিন্তু বিপত্তি বাধা তখনই। সৌহার্দ্য যখন আবারও চুমু দিতে ঝুঁকেছে আর অমনি রীতি উচ্চস্বরে কেঁদে উঠল। অত বড় কান্নার শব্দে সৌহার্দ্য ভীষণ ভয় পেয়ে দ্রুত রীতিকে কোলে তুলে নিল। আর ঠিক তখনই ঘটল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। রীতি তার কোলে পটি করে দিল। সব কিছুর মুহূর্তের জন্য থমকে গেল। পটির দুর্গন্ধে আর অস্বস্তিতে বিরক্তির চরম সীমায় পৌঁছে গেল সৌহার্দ্য। মেজাজ সামলাতে না পেরে রীতিকে বিছানায় ছুঁড়ে মারল। সাথে সাথে রীতির তীব্র আত্মচিৎকারে আর কান্নার শব্দে পাশের রুম থেকে মালিয়া খান আর শায়দা চৌধুরী দৌড়ে এলেন। মালিয়া খান দ্রুত নিজের মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। শায়দা চৌধুরী যখন রাগে ছেলেকে বুকুনি দিতে যাবেন ঠিক তখনই তার চোখ গেল সৌহার্দ্যর সাদা শার্টের উপর। শার্ট জুড়ে হলুদ ছোপ ছোপ দাগ দেখে মুহূর্তে পরিস্থিতি বুঝে ফেলেন তিনি। সৌহার্দ্য যে প্রচণ্ড রাগ তা ওনার অজানা ছিল না। দ্রুত তাকে বাথরুমে নিয়ে পরিষ্কার করে দিলেন। কিন্তু সেই ঘটনার পর সৌহার্দ্য আর 1 সেকেন্ডও খান বাড়িতে দাঁড়ায়নি, আর না পা বাড়িয়েছে খান বাড়িতে। এভাবে কেটে গেছে প্রায় 2 বছর। 2 বছরের দীর্ঘ সময় সৌহার্দ্য যেন অবশ্য রীতিকে পুরোপুরি ভুলেই গেছে। রীতির 2 বছর বয়সের জন্মদিন উপলক্ষে খান বাড়িতে বসতে বিশাল আয়োজন আকরাম খানের আমন্ত্রণে। সেই বাড়িতে দীর্ঘ 2 বছর পর আবারও বাবা মায়ের সাথে পা রাখল সৌহার্দ্য। সেদিনই 13 বছরের সৌহার্দ্য সাথে দেখা হয় সাহাবীরের। বাড়ির কোলাহল থেকে কিছুটা দূরে ড্রয়িং রুমে এক কোণে সোফায় বসে ছিল সে। ঠিক তার পাশে বসা সাহাবীর। দুজনই স্বভাবজাতভাবে গম্ভীর আর কম কথা বলা মানুষ। তার দীর্ঘক্ষণ পাশাপাশি বসে থাকলেও দুজনের মাঝে ছিল এক গভীর নিস্তব্ধতা। সৌহার্দ্য ছোটবেলা থেকেই অন্তর্মুখী, সহজে কারোর সাথে মিশতে পারে না। অন্যদিকে সাহাবীরও ঠিক একই রকম, কিন্তু নীরবতাই সেই দেয়াল একসময় ভেঙে ফেল সৌহার্দ্য। নিজে এগিয়ে এসে পরিচয় জানতে চাইলে সাহাবীরও হাসি মুখে সাড়া দিল। কথাবার্তার এক পর্যায়ে দুজনেই অবাক হয়ে আবিষ্কার করলো তারা একই স্কুলে পড়ে। সেকশন আলাদা হওয়ার কারণে হয়তো এতদিন তাদের দেখা হয়নি, অথবা দেখা হলেও হয়তো কারোর চোখে পড়েও নি। ওই দিনই খান বাড়ির পুরোটা সময় যেন তারা একে অপরের ছায়া হয়ে রইল। এরপরই সৌহার্দ্য সাহাবীরকে পরিচয় করিয়ে দিল ফারিস, সুজন আর আকাশের সাথে। প্রেমের লেভেলের থেকে তারা একে অপরের বন্ধু। সৌহার্দ্যর সেই ছোট ছোট দুষ্টুমি আর আড্ডার দলে যোগ দিল সাহাবীর। সময়ের সাথে সাথে জমে উঠল তাদের বন্ধুত্বের গভীরতা। তবে মজার বিষয় হলো এই বন্ধুত্বের মাঝেও যেন সাহাবীর আর ফারিসের এক অলিখিত স্নিগ্ধ যুদ্ধ চলত। তাদের ভালো কম
কথা কম হতো আর খুনসুটি বা ঝগড়া বেশি হতো। এভাবে এইচএসসি পর্যন্ত প্রতিটি দিন তারা একে অপরের সাথে কাটিয়ে দিয়েছে। এরপর সময় স্রোত এক একজন এক এক গন্তব্যে পাড়ি জমালো। সুজন আর সৌহার্দ্য ভর্তি হলো মেডিকেল কলেজে, সাহাবীর উড়াল দিল দেশের বাইরে, ফারিস আকাশ বেছে নিল প্রাইভেট ভার্সিটি। কিন্তু ভৌগোলিক দূরত্ব তাদের বন্ধুত্বের মাঝে বিন্দুমাত্র ফারাক ধরাতে পারল না। সবাই ব্যস্ততায় ডুবে থাকলেও অবসর পেলেই তাদের ভার্চুয়াল আড্ডা জমত। তবে সাহাবীরের সাথে সৌহার্দ্যর বন্ধনটা ছিল কিছুটা আলাদা। নিয়মিত ফোনে কথা হতো ওদের। কোনো কোনো দিন সেই কথা ঘন্টার পর ঘন্টা ধরে চলতো। দিন শেষে হাজার ব্যস্ততার মাঝেও তাদের কথা বলার একটা সময় ঠিকই থাকতো। বছরে দু একবার সাহাবী যখন দেশে ফিরত, তখন যেন পুরো বন্ধুদের পৃথিবীটা আবারও পূর্ণতা পেত। হঠাৎ একদিন গভীর রাতে সৌহার্দ্যের ফোনের রিংটোনে নিস্তব্ধতা ভেঙে আর্তনাদ করল। স্ক্রিনে সাহাবীরের নাম দেখে ফিরে কুচকে গেল সৌহার্দ্যর। এত রাতে ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো সাহাবীর এক ভগ্ন কণ্ঠ। পুরো পৃথিবীটা যেন সেই কণ্ঠের বিষাদ আর কান্নায় স্তব্ধ হয়ে গেল। সেদিন সাহাবীর তার জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যটা জেনে ফেলেছিল। তার এতদিনের চেনা পৃথিবীর ভিত্তিটা এক নিমিষে নড়বড়ে হয়ে গেল। সে জানতে পেরেছে তার পিতৃ পরিচয় আর হৃদি আসলে তার আপন বোন, একই বাবার সন্তান তারা। সাহাবীর যখন সৌহার্দ্যর কাছে সবটা খুলে বলল, সৌহার্দ্য যেন পাথরের মতো জমে গেল। হৃদির কথা সে জানতো, কিন্তু সাহাবীরকে সে আজীবন আরিফা খানের ছেলে হিসেবে চিনে এসেছে। হৃদির বয়স তখন 13, অথচ সৌহার্দ্যর সাথে তার দেখা হয়েছিল সেই 5 বছর বয়সে। এরপর পড়াশোনা আর কেরিয়ারের ব্যস্ততায় খান বাড়িতে তার আর পা রাখাই হয়নি। সৌহার্দ্য সেদিন সাহাবীরকে অনেক সান্ত্বনা দিয়েছিল, কিন্তু তার নিজের মনের ভেতরেই তখন দাবানল জ্বলছিল। আকরাম খানের প্রতি তার তীব্র ঘৃণা জন্মে গেল। কি নিষ্ঠুর মানুষ তিনি না! নিজের পরিচয়ে একজনকে পরম যত্নে বড় করলেন আর অন্যজনকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিলেন। এই চরম অবিচার সৌহার্দ্যকে স্তব্ধ করে দিয়েছিল। সাহাবীরতে সেই তীব্র ঘৃণা আর ক্ষোভ নিয়ে আর দেশে আসেনি। আকরাম খানের মৃত্যুর পর যখন শারহান চৌধুরী সৌহার্দ্যর সাথে জোর করে রিধির বিয়ে দেয়, সেদিন সৌহার্দ্য রাগ করে বাড়ি থেকে বেরিয়ে সুজনের বাসায় ওঠে। আর সেই মুহূর্ত থেকেই তার জীবনের সবথেকে খারাপ অধ্যায়ের সাথে সে পরিচিত হয়। সুজনের বাসায় 1 সপ্তাহ থাকার পর একদিন আকাশ আবদার করে তার সাথে তার খালার বাড়িতে ঘুরতে যেতে। যদিও সৌহার্দ্যর ইচ্ছে ছিল না এত টেনশনের মধ্যে কোথাও যাওয়ার, তবু ফারিস ও সুজন তাকে বললাম, মাইন্ড ফ্রেশ করার জন্য যাওয়া দরকার। বন্ধুদের জোরাজোতে শেষমেশ সৌহার্দ্য রাজি হয়। সে ভাবে এমনি সে কিছুদিন পর লন্ডন চলে যাবে, তাই ঘুরে আসলে মন্দ হয় না। শেষ পর্যন্ত 4 বন্ধু একসাথে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় আকাশের খালার বাড়িতে। আকাশ তাদের বন্ধুদের মধ্যে মধ্যবিত্ত পরিবারের ছেলেই ছিল। বাবার চাকরির সূত্রে ঢাকায় ভাড়া বাসায় থাকতে হতো তাদের। একমাত্র ছেলে হওয়ার সুবাদে বাবা নিজের অল্প বেতনের চাকরি দিয়েও ভালোভাবেই ছেলেকে ভালো স্কুল কলেজে পড়িয়েছেন। খুলনায় আকাশের খালার সাথে দেখা করার পর সারা দিন তারা শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিল। কিন্তু দিন শেষে যখন বিশ্রামের সময় এলো, সৌহার্দ্যের মনটা কিছুটা দমে গেল। আকাশের খালার বাড়িটা ছিল খুবই ছোট, মাত্র 4টি রুমের একটি সাধারণ টিনের ঘর। আর সবচেয়ে বড় সমস্যা ছিল ঘরের ভেতর কোনো ওয়াশরুম নেই, যে পরিবেশের সাথে ফারিস বা সৌহার্দ্য মোটেই অভ্যস্ত নয়। আসলে সৌহার্দ্যর কাছে ধনী গরিবের এই তফাৎ বা সামাজিক অবস্থান কখনো ম্যাটার করে না। মানুষের প্রতি তার সম্মান অটুট, কিন্তু দীর্ঘদিনের অভ্যাসের জায়গা থেকে হুট করে এমন একটি পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া তার জন্য সহজ ছিল না। বিশেষ করে সৌহার্দ্য সবসময় একা থাকতে পছন্দ করে, অন্য কেউ সাথে থাকলেও তার অস্বস্তি হয়। যদিও দুষ্টু ফারিস মাঝে মধ্যে তাকে জানানোর জন্য ওর সাথে ঘুমাতে আসতো আর শেষমেশ সৌহার্দ্যর লাত থেকে তবেই থামতো, তবুও আজ পরিস্থিতির চাপে সৌহার্দ্য একটা অসহায় বোধ করছিল। আকাশের জোরাজুরিতে তারা শেষ পর্যন্ত এখানে এসেছে। বন্ধুর মনের দিকে তাকিয়ে সে না করতে পারেনি, কিন্তু সৌহার্দ্যর মনের অবস্থা আকাশ খুব ভালোভাবেই বুঝতে পারছিল। বন্ধুর কমফোর্টের
কথা ভেবে আকাশ নিজেই উদ্যোগী হয়ে শহর থেকে আলাদা একটি রুমের ব্যবস্থাই করে দিল। আর ফারিস, সুজন ও আকাশ মিলে এক রুমে থাকার সিদ্ধান্ত নিল। রাত তখন প্রায় 2টো। নিজেও অন্ধকারে চারপাশটা যখন নিস্তব্ধ, ঠিক তখনই অস্ফুট কান্নার শব্দে সৌহার্দ্যের ঘুম ভেঙে গেল। আধো ঘুমে আধো জাগরণ। চোখ গজতে গজতে তার পাশ ফিরতেই তার হৃৎপিণ্ড যেন এক নিমিষে থমকে গেল। বিছানার এক কোণে এলোমেলো চুলে বস্ত্রহীন বসে ফুপে কাঁদছে একটি মেয়ে। বয়স বড় জোর 19 কি 20 হবে। সৌহার্দ্য শরীর হিম হয়ে গেল। সে যখন দেখলো নিজের উন্মুক্ত বুকের আশেপাশে লিপস্টিকের গাঢ় দাগ লেগে আছে, মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। সৌহার্দ্যের স্পষ্ট মনে আছে প্রচণ্ড গরমে সে শার্ট খুলে ঘুমিয়েছিল। তার ঘুম হয়েছে বড় জোর ঘণ্টাখানেক। সে নিজের সত্তা সম্পর্কে সচেতন, নিজের উপর নিয়ন্ত্রণ তার এত প্রখর যে জ্ঞান থাকুক বা না থাকুক এমন পৈশাচিক কাজ সে কখনো করতেই পারে না। সৌহার্দ্যের ভেতরটা তখন রাগে ও অপমানে তিরতির করে কাঁপছে। কিছু একটা বলতে যাবে ঠিক তখনই মেয়েটি ডুকরে কেঁদে উঠল। আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন?